হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আজকের আলোচনার বিষয় মৌলিক খাদ্য গোষ্ঠী সুষম খাদ্য নিয়ে। দেহে যে 6টি খাদ্য উপাদানের প্রয়োজন তা 5টি শ্রেণীর বিভিন্ন প্রকার খাদ্য থেকে পাওয়া যায়। একজন ব্যক্তির দেহের স্বাভাবিক পুষ্টির জন্য বিভিন্ন পুষ্টি উপাদান বহুল এসব খাদ্যে যে পরিমাণে গ্রহণ করা প্রয়োজন সেই পরিমাণ খাদ্যকে সুষম খাদ্য বলা হয়। অর্থাৎ বিভিন্ন খাদ্যে যে পরিমাণ গ্রহণ করলে কোনো ব্যক্তির দেহের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্য দেহের জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য শক্তি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ পদার্থ ও পানি সরবরাহ করে। সুষম খাদ্য কোনো পুষ্টি উপাদানের ঘাটতি বা আধিক্য থাকে না। মাছ, ডাল, ভাত, রুটি, শাকসবজি ও ফল, দুধ ইত্যাদি বিভিন্ন শ্রেণীর খাদ্য নিয়ে খাবার সুষম হয়। সুষম খাদ্য পরিকল্পনায় মৌলিক খাদ্য শ্রেণীর ব্যবহার। খাবারে 5টি মৌলিক শ্রেণীর খাদ্য অন্তর্ভুক্ত করে 6টি পুষ্টি উপাদানের প্রাপ্তি নিশ্চিত করা যায়। প্রত্যেক শ্রেণীর খাদ্য পরিবেশন পরিমাণ জানা থাকায় খুব সহজেই পর্যাপ্ত পুষ্টি উপাদান সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য নির্বাচন করা যায়। দৈনিক মোট ক্যালোরির 50 থেকে 60% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের জন্য শস্য ও শস্য জাতীয় খাদ্য নির্ধারিত পরিমাণ গ্রহণ করা এবং 20 গ্রাম গুড় বা চিনি জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা। দৈনিক মোট ক্যালোরির 20% প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ ও দেহে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণের জন্য মৌলিক খাদ্য শ্রেণীর মাছ, মাংস, ডাল ও বীচি জাতীয় খাদ্য প্রয়োজনীয় পরিমাণে গ্রহণ করলে সহজেই খাদ্য সুষম হবে। এই ক্ষেত্রে উদ্ভিজ্জ প্রোটিনের পাশাপাশি কমপক্ষে এক পরিবেশন প্রাণীজ প্রোটিন নির্বাচন করতে হবে। দৈনিক মোট ক্যালোরির 20 থেকে 30% ফ্যাট জাতীয় খাদ্য থেকে পুষ্টি উপাদান প্রাপ্তির জন্য দৈনিক মাথাপিছু 20 থেকে 30 গ্রাম তেল রান্নায় গ্রহণ করা। ভিটামিন ও ধাতব লবণের দৈনিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের শাকসবজি ও ফল প্রয়োজনীয় সংখ্যক পরিবেশন নির্বাচন করতে হবে। এই জন্য মৌলিক খাদ্য শ্রেণীর শাকসবজি ও ফল জাতীয় খাদ্য শ্রেণী থেকে শাক, অন্যান্য সবজি রান্না করে এবং রঙিন সবজি রান্না করে এবং বিভিন্ন ফল, টক জাতীয় ফল, রসালো ফল ইত্যাদি মিশ্রিত করে গ্রহণ করতে হবে। শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করার জন্য চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ক্যালোরি সরবরাহ নিশ্চিত করার জন্য চাহিদার চেয়ে খাওয়া যাতে কম বা বেশি না হয় সেজন্য এবং অপুষ্টি প্রতিহত করার জন্য সুষম আহার গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সুষম আহার পরিবেশনের জন্য খাদ্য পরিকল্পনা করে নেওয়া উচিত। পরিবারের একদিনের জন্য খাদ্য পরিকল্পনা করার সময় মৌলিক 5টি খাদ্য শ্রেণী থেকে বিভিন্ন ধরনের খাদ্য প্রয়োজন অনুযায়ী নির্বাচন করতে হবে। এছাড়া পরিবারের সকল বয়সী সদস্যদের জন্য উপযোগী খাদ্য নির্বাচন করতে হবে। একই খাদ্য বারবার গ্রহণ করলে খাদ্য গ্রহণে অনীহা ও অরুচি তৈরি হয়। তাই একটা খাদ্য শ্রেণী থেকে বিভিন্ন ধরনের খাদ্য পরিমাণ ঠিক রেখে খাদ্য নির্বাচন করলে খাদ্য গ্রহণে বৈচিত্র্য আসবে এবং খাদ্য সুষম হবে। স্বাভাবিক ও সুস্থ অবস্থাতে খাদ্য গ্রহণে সাধারণত কোনো ধরনের বিধিনিষেধ থাকে না, কিন্তু কোনো কোনো রোগের কারণে শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে যার ফলে খাদ্য গ্রহণের ক্ষেত্রে কখনো কখনো কোনো বিশেষ নির্দেশনা থাকতে পারে। কোনো বিশেষ ধরনের খাদ্য গ্রহণে বিধিনিষেধ হতে পারে, এমনকি খাদ্যে কোনো বিশেষ পুষ্টি উপাদানের পরিমাণ কমানো বা বাড়ানোর জন্য প্রয়োজন হতে পারে। কোনো রোগে আক্রান্ত হলে তাড়াতাড়ি সেরে ওঠার জন্য বা রোগকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিশেষ নির্দেশনা অনুযায়ী খাবার গ্রহণ করা হয় তাকে পথ্য বলে।
যেমন ডায়রিয়া হলে যে বিশেষ নির্দেশনা মেনে খাদ্য গ্রহণ করা হয় তাকে ডায়রিয়া পথ্য বলে। অসুস্থ অবস্থা, ঔষধের পাশাপাশি সঠিক পথ্য গ্রহণ করা। রোগের কারণে জটিলতা হয় না ও তাড়াতাড়ি শরীর সুস্থ হয়ে ওঠে। ওষুধের পাশাপাশি সঠিক পথ্য গ্রহণ না করা, রোগের কারণে জটিলতা বাড়ে ও শরীর সুস্থ হয়ে উঠতে দেরি হয়। পথ্যের গুরুত্ব: যথাযথ পথ্য গ্রহণ ছাড়া শুধুমাত্র ওষুধ সেবনে অধিকাংশ রোগ থেকেই স্বাভাবিক সুস্থ অবস্থায় ফিরে আসা কঠিন। অনেক ক্ষেত্রে যথাযথ পথ্য রোগ নিয়ন্ত্রণ করা সম্ভবই হয় না। রোগের জটিলতা ও তীব্রতা কমিয়ে আনার জন্য যথাযথ পথ্য সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগের কারণে শরীরে যে সকল পুষ্টি ও শক্তির ক্ষয় হয় সেই সকল ক্ষয় পূরণে সাহায্য করে। পথ্য নির্বাচন ও পরিকল্পনা: যে কোনো অসুস্থ ব্যক্তির জন্য পথ্য নির্বাচন ও পরিকল্পনার সময় কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই বিবেচনা করতে হয়। বিষয়গুলো হচ্ছে: রোগের প্রকৃতি বা ধরন, রোগটি কোনো সংক্রমণজনিত রোগ নাকি বিপাকজনিত রোগ বা দীর্ঘমেয়াদী বা তীব্র কিনা ইত্যাদি বিবেচনা করতে হবে। রোগের কারণে রোগীর দেহে কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা। রোগীর বয়স: শিশুদের ক্ষেত্রে বৃদ্ধ রোগীর চাইতে পথ্যের ধরনের পার্থক্য থাকতে পারে। আবার প্রাপ্তবয়স্কের থেকেও বৃদ্ধ রোগীর পথ্যের ধারণ পার্থক্য থাকতে পারে। রোগের কারণে খাদ্য গ্রহণে বিধিনিষেধ রয়েছে, যেমন কোনো খাদ্যের কোনো রোগের কারণে আঁশ জাতীয় খাবার কম খেতে বলা হতে পারে। চিকিৎসার জন্য নির্দেশিত ওষুধ গ্রহণের সাথে খাদ্যের সম্পর্ক রয়েছে, যেমন ডায়াবেটিস রোগের কারণে যারা ইনসুলিন নেন তাদের জন্য ইনসুলিন গ্রহণের কারণে খাবারের সময়, পরিমাণ ইত্যাদি বিষয়ে নির্দেশ দিয়ে থাকেন। বিশেষ কোনো রোগে বিশেষ কোনো পুষ্টি সাধনের গ্রহণ বৃদ্ধি বা কমানোর প্রয়োজন রয়েছে, যেমন উচ্চ রক্তচাপ হলে খাবারের লবণের পরিমাণ কমাতে বলা হয়। অপুষ্টিজনিত সমস্যা থাকলে তার অভাব পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, যেমন কোনো রোগীর রক্ত স্বল্পতা থাকলে তার পথ্য পরিকল্পনার সময় যে খাবার খেলে শরীরে রক্ত গঠনের জন্য সহায়ক হবে সেই খাবারগুলো খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। কোনো বিশেষ খাদ্যে অ্যালার্জি বা খাদ্যের কারণে রোগীর জটিলতা তৈরির আশঙ্কা আছে কিনা, যে কোনো রোগে উল্লিখিত বিষয়গুলো বিবেচনা করে একজন রোগীর জন্য পথ্য নির্বাচন ও পরিকল্পনা করলে তা রোগ সারাতে বা রোগের কারণে সৃষ্ট জটিলতা উপশমে সহায়ক হবে। একজন অসুস্থ হলে ডাক্তার যেমন ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকেন, তেমনি অসুস্থ রোগীকে পথ্যবিদ বা পুষ্টিবিদ পথ্য ও পুষ্টি বিষয়ক নির্দেশনা দিয়ে রোগ সারাতে সহায়তা করে থাকেন। বিভিন্ন রোগের পথ্য: জ্বর ও ডেঙ্গু জ্বরের পথ্য। জ্বর নিয়ে কোনো রোগ নয়, জ্বর নিজে কোনো রোগ নয়, তবে সাধারণত কোনো ভাইরাস বা অন্য কোনো সংক্রমণের ফলে সৃষ্ট লক্ষণগুলো হিসেবে জ্বর হয়। জ্বরে দেহের তাপমাত্রা বেড়ে যায়, এর সাথে মাথা ব্যথা, মাথা ধরা, অরুচি, বমি বমি ভাব ও বমি ইত্যাদি লক্ষণ থাকতে পারে। জ্বরে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যায়, এছাড়া যথেষ্ট পরিমাণে শক্তির ক্ষয় হয়, তাই জ্বর হলে পানীয় শক্তির চাহিদা বেড়ে যায়। দীর্ঘদিন জ্বরে ভুগলে পানীয় শক্তির চাহিদা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদাও বেড়ে যায়। ডেঙ্গু জ্বর এডিস মশার মাধ্যমে সংক্রমিত ভাইরাসজনিত জ্বর। ডেঙ্গু জ্বর হলে দেহের তাপমাত্রা অনেক বেশি হতে পারে। যে কোনো জ্বরের মতো ডেঙ্গু জ্বরেও শরীরের জন্য পানি ও শক্তির চাহিদা বেড়ে যায়, সেই সাথে প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায় এবং বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ লবণের চাহিদা বাড়ে। পথ্যের ধরন: উচ্চ শক্তিদায়ক, উচ্চ প্রোটিনযুক্ত, কম ফ্যাটযুক্ত খাবার দিতে হবে। সব খাবারই খাওয়া যাবে, তবে হজমের সমস্যা হলে লঘুপাক খাদ্য গ্রহণ করতে হবে।
শরীরের তাপমাত্রা বেশি হলে অল্প আঁশযুক্ত খাদ্য নরম করে রান্না করে ভাত, খিচুড়ি, নরম ও অল্প আঁশযুক্ত সবজি, আলু দেওয়া যায়। এছাড়াও নরম সুজি, পুডিং এবং কলা, পেঁপে, কমলা, আপেল ইত্যাদি দেওয়া যায়। প্রোটিনের চাহিদা মেটানোর জন্য দুধ, ডিম, কম তেলযুক্ত মাছ, মুরগি ও ডাল দেওয়া যায়। ডেঙ্গু জ্বর হলে প্রোটিনের চাহিদা বেড়ে যায়। যথেষ্ট পরিমাণে পানীয় যেমন দুধ, শরবত, ফলের রস, ডাবের পানি, স্যুপ ইত্যাদি খেতে হবে। টক জাতীয় ফল যেমন আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি দিতে হবে। জ্বর বেশি হলে 2 থেকে 3 ঘন্টা পর পর অল্প করে খাবার দিতে হবে। যে খাবার বাদ দেওয়া উচিত: মাখন, ঘি ও বেশি তৈলাক্ত খাদ্য। ডিপ ফ্রাইড খাবার যেমন সিঙ্গারা, সমুচা, চিকেন ফ্রাই ইত্যাদি। অতিরিক্ত মশলাযুক্ত খাবার ও আঁশযুক্ত খাদ্য। বেকারির খাবার যেমন পেস্ট্রি, ক্রিম কেক ইত্যাদি। সফট ড্রিঙ্কস। ডায়রিয়া ও আমাশয় পথ্য। খাবার ও পানির মাধ্যমে পরিপাকতন্ত্রে জীবাণু সংক্রমণের ফলে ডায়রিয়া ও আমাশয় হয়ে থাকে। শিশুরাই আক্রান্ত হয় বেশি, তবে বড়রাও এ রোগে আক্রান্ত হতে পারে। ডায়রিয়া হলে পাতলা মল নির্গত হয়, সাথে জ্বর, বমি বমি ভাব, পেটে ব্যথা ও বমি থাকতে পারে। যেহেতু এই রোগের কারণে পরিপাকতন্ত্র সরাসরি আক্রান্ত হয় ও পাতলা পায়খানার সাথে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায়, তাই পথ্য পরিকল্পনায় অনেক বেশি সতর্ক হতে হবে। এই ক্ষেত্রে পেট কামড়ানোর মতো ব্যথা অনুভূত হয়। পথ্যের ধরন: ডায়রিয়া হলে শরীরে পানি ও লবণের ঘাটতি পূরণ করার জন্য প্রতিবার স্যালাইন দিতে হবে। প্রয়োজনে চালের গুঁড়ার স্যালাইন রান্না করে খেতে দিতে হবে। এতে করে প্রয়োজনীয় পানি ও লবণের ঘাটতি খুব সহজেই পূরণ হবে। স্যালাইন না খেলে ডায়রিয়াজনিত কারণে ডিহাইড্রেশন হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যে সকল শিশু মায়ের দুধ খায় তারা কোনো অবস্থাতেই মায়ের দুধ খাওয়া বন্ধ করবে না, বরং স্যালাইন পাশাপাশি চলবে। ডায়রিয়া ও আমাশয়ের প্রকোপ খুব বেশি না হলে স্বাভাবিক খাবার খাওয়া যাবে এবং পাশাপাশি স্যালাইন ও ওষুধ খেতে হবে। ডায়রিয়ার প্রকোপ খুব বেশি হলে অর্থাৎ তীব্র হলে স্বাভাবিক খাবার দেওয়া বাদ দিতে হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই চালের গুঁড়ার স্যালাইন রান্না করে খেতে দিতে হবে। অন্যান্য খাবারের মধ্যে খুব নরম ভাত, ডিমের সাদা অংশ, কলা, ডাবের পানি দেওয়া যাবে। কাঁচকলা ও পাকা কলা আমাশয়ের ও ডায়রিয়ার রোগীর জন্য ঔষধি সবজি ও ফল হিসেবে পরিচিত। এগুলো আমাশয় ও ডায়রিয়ায় উপকারী ভূমিকা পালন করে। এছাড়া থানকুনি পাতা আমাশয় রোগের জন্য ঔষধি গুণাগুণ রয়েছে। ডায়রিয়ায় যে খাবার বাদ দেওয়া উচিত: এক্ষেত্রে দুধ, তৈলাক্ত খাদ্য, ডাল, বাদাম, খুব বেশি আঁশযুক্ত শাকসবজি ও ফল, এছাড়াও শুকনো ফল, মিষ্টি ও মশলাযুক্ত খাবার বাদ দিতে হবে। সফট ড্রিঙ্কস, ফলের ঘন রস, ডিপ ফ্রাইড খাবার যেমন সিঙ্গারা, সমুচা, চিকেন ফ্রাই ইত্যাদি। বেকারির খাবার যেমন পেস্ট্রি, ক্রিম কেক ইত্যাদি। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের পথ্য: উচ্চ রক্তচাপ। অনিয়ন্ত্রিত জীবনযাপন, বংশগত কারণ, ওজনাধিক্য, বিপাকীয় ত্রুটি ইত্যাদির কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। ঔষধের পাশাপাশি যথাযথ নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ ও নিয়মিত পরিশ্রম বা ব্যায়ামের মাধ্যমে শরীরের ওজন স্বাভাবিক রাখা এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করাই উচ্চ রক্তচাপ চিকিৎসায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার জন্য সবচেয়ে উত্তম উপায়। পথ্যের ধরন: বেশি আঁশযুক্ত খাদ্য যেমন ফল ও শাকসবজি, বিশেষ করে টক জাতীয় ফল যেমন লেবু,
জাম্বুরা, কমলা, আনারস ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে হবে। কচি ডাবের পানি উপকারী। ভাত ও রুটি এবং চাল ও আটার তৈরি খাবার প্রয়োজনীয় পরিমাণের চেয়ে বেশি খাওয়া যাবে না। সাদা চাল ও সাদা আটার চেয়ে লাল চালের ভাত ও গমের ভুসি সহ আটার রুটি বেশি উপকারী। মাছ, চর্বি ছাড়া মাংস, ডিম প্রয়োজনীয় পরিমাণে খাওয়া যাবে। ডাল, বাদাম খাওয়া যাবে। ননি তোলা দুধ ও এই দুধের তৈরি টক দই খাওয়া। রান্নায় লবণ কম দিতে হবে এবং খাওয়ার সময় বাড়তি লবণ খাওয়া যাবে না। যেসব খাবার বাদ দেওয়া উচিত: বেশি লবণযুক্ত খাবার বাদ দিতে হবে, যেমন পনির, আচার, চাটনি, সস, চিপস, চানাচুর ইত্যাদি। লবণে সংরক্ষিত যে কোনো খাবার, যেমন নোনা ইলিশ, টিনজাত মাছ ইত্যাদি। মাখন, ঘি, ডালডা, নারকেল ও বেশি তৈলাক্ত ও চর্বিযুক্ত খাদ্য। চর্বিযুক্ত মাছ ও এদের তৈরি খাদ্য। ফাস্ট ফুড যেমন চিকেন ফ্রাই, পিৎজা, মাংসের তৈরি নাগেট ইত্যাদি। বেকারির খাবার যেমন বিস্কুট, পেস্ট্রি, ক্রিম কেক ইত্যাদি। সফট ড্রিঙ্কস ও এনার্জি ড্রিঙ্কস, ডার্ক কফি ইত্যাদি। সালাদে লবণ ও সালাদ ড্রেসিং বাদ দিতে হবে এবং সয়া সস, চাইনিজ লবণ বা টেস্টিং সল্ট বাদ দিতে হবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করা সম্ভব হয়। আর নিয়ন্ত্রণে না রাখলে কিডনি নষ্ট হওয়া, স্ট্রোক হওয়া ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। ডায়াবেটিসের পথ্য: বংশগত কারণ, অতিরিক্ত শারীরিক ওজন, অনিয়ন্ত্রিত জীবনযাপন ইত্যাদি কারণে শরীরে ইনসুলিন হরমোনের অভাব ঘটলে ডায়াবেটিস হয়। একবার ডায়াবেটিস হলে তা একেবারে সেরে যায় না, তবে নিয়ম মেনে একে নিয়ন্ত্রণে রাখা যায়। খাদ্য নিয়ন্ত্রণ ছাড়া কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় না। ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই গ্লুকোজ প্রধানত খাবার থেকে আসে। কিছু কিছু খাবার আছে যা খাওয়ার পর খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেই খাবারগুলো পরিহার করতে হবে। আবার কিছু খাবার আছে খাওয়ার পর খুব দ্রুত রক্তের গ্লুকোজের পরিমাণ না বাড়লেও সেই খাবারগুলো পরিমাণে বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাই সেই খাবারগুলো হিসেব করে খেতে হবে। আবার যে খাবারগুলো প্রচুর আঁশ আছে সেই খাবারগুলো বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে না, তাই সেগুলো বেশি করে খাওয়া যাবে। পথ্যের ধরন: বেশি করে খাওয়া যাবে বা ইচ্ছে মতো খাওয়া যাবে সব রকমের শাকসবজি, যেমন চিচিঙ্গা, ধুন্দুল, পেঁপে, পটল, লাউ, শিম, উচ্ছে, করল্লা, শসা, ক্ষীরা, কাঁকরোল, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। ফলের মধ্যে আম, জাম, আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি। হিসেব করে খেতে হবে। ভাত, রুটি, চিড়া, মুড়ি, খই, বিস্কুট, আলু, মিষ্টি কুমড়া, দুধ, ছানা, পনির, মাংস, মাছ, ডিম, ডাল, বাদাম, মিষ্টি ফল যেমন কলা, পাকা আম, পাকা পেঁপে ইত্যাদি। ডায়াবেটিস রোগীদের জন্যেও সাদা চাল ও সাদা আটার চেয়ে লাল চালের ভাত ও ভুসি সহ আটার রুটি বেশি উপকারী। ডায়াবেটিসে দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় না। পরিহার করতে হবে চিনি, গুড়, মিশ্রি, রস, শরবত, সফট ড্রিঙ্কস, জুস, সব রকমের মিষ্টি, পায়েস, ক্ষীর, পেস্ট্রি, কেক ইত্যাদি। হৃদরোগ ও জন্ডিসের পথ্য: হৃদরোগের পথ্য: আমাদের দেশে দিন দিনই হৃদরোগীর সংখ্যা বাড়ছে। হৃদরোগের খাদ্য এমন হতে হবে যাতে করে রোগীর জন্য প্রয়োজনীয় খাদ্য শক্তির চাইতে বেশি খাদ্য শক্তি গৃহীত না হয় এবং খাদ্য সুষম হয়। খাদ্যের মাধ্যমে চিনি, লবণ ও ফ্যাটের গ্রহণ যেন কম থাকে এবং প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করা হয়।
পথ্যের ধরন: লাল চালের ভাত ও ভুসি সহ আটার রুটি খাওয়ার অভ্যস্ত হতে হবে এবং চাল ও আটার তৈরি খাবার প্রয়োজনীয় পরিমাণের চেয়ে বেশি খাওয়া যাবে না। বেশি আঁশযুক্ত খাদ্য যেমন ফল ও শাকসবজি, বিশেষ করে টক জাতীয় ফল যেমন লেবু, জাম্বুরা, কমলা, আনারস ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে। বস্ত্র মজবুত ও ওজনে হালকা হওয়ায় এর বহুমুখী ব্যবহার দেখা যায়। টেকসই ও স্থিতিস্থাপক বলে অন্তর্বাস, মশারি, বিছানার চাদর, আসবাবপত্রের ঢাকনা, ছাতার কাপড়, ফিতা, চুলের নেট, লেস, সুতা, মাছ ধরার জাল, চামড়ার সামগ্রী, আস্তরণ, কার্পেট, গল্ফ খেলার ব্যাগ ইত্যাদি তৈরিতে নাইলনের সুতা ও বস্ত্র ব্যবহার করা হয়। নাইলনের বস্ত্র সহজেই ধোয়া ও শুকোনো যায়, এজন্য বর্ষার দিন বেশি ব্যবহার করা হয়। নাইলনের তন্তু অন্যান্য তন্তুর সমন্বয়ে নানা ধরনের গুণসম্পন্ন বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়, যেমন নাইলন সুতি, নাইলন পশম, নাইলন রেয়ন ইত্যাদি। ময়লার প্রতি আকর্ষণ কম বলে সহজে ময়লা ধরে না, ইস্ত্রি করারও বেশি দরকার পড়ে না। আমরা জানি যে বিভিন্ন ধরনের বয়নতন্তু থেকে সুতা উৎপাদনের পর উক্ত সুতা দিয়ে বস্ত্র তৈরি করা হয়। আবার অনেক সময় সরাসরি তন্তু থেকেও বস্ত্র তৈরি করা হয়ে থাকে। বস্ত্র যে প্রক্রিয়ায় তৈরি করা হোক না কেন, তা সবসময় সরাসরি বাজারে ছাড়া হয় না। অনেক সময় বস্ত্রকে আকর্ষণীয় করে বাজারে ছাড়া হয়। বস্ত্র কতভাবে অলঙ্করণ করা যায় সে সম্পর্কে আমাদের ধারণা আছে কি? প্রকৃতপক্ষে বস্ত্র নানাভাবে অলঙ্কার করা যায়। বস্ত্রের বৈচিত্র্য আনয়ন কিংবা আকর্ষণ বৃদ্ধি করার জন্যই বস্ত্র অলঙ্করণ করা হয়। বিভিন্ন ধরনের সুতা থেকে তন্তু ও বস্ত্র উৎপাদন করা হয়। একটু লক্ষ্য করলে দেখা যাবে আমরা যে পোশাক ব্যবহার করি তার মধ্যে কিছু আছে সাধারণ বস্ত্র দিয়ে তৈরি, আবার কিছু বস্ত্র আছে ডিজাইন সমৃদ্ধ। এই সাধারণ বস্ত্রের নকশাকে গঠনমূলক এবং ডিজাইন সমৃদ্ধ বস্ত্রের নকশাকে বলে সজ্জামূলক নকশা। অন্যভাবে বলা যায় যে বস্ত্রের মূল কাঠামো দেওয়ার জন্য যে নকশা করা হয় তাকে গঠনমূলক নকশা বলে এবং বস্ত্রকে আকর্ষণীয় করার জন্য যে নকশা করা হয় তাকে সজ্জামূলক নকশা বলে। ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে অর্থাৎ তাতে যে বস্ত্র উৎপাদন করা হয় তার গঠনমূলক নকশা তৈরির জন্য 2 সেট সুতোর প্রয়োজন হয়। এক সেট সুতা তাতে লম্বালম্বিভাবে সাজানো থাকে, আর এক সেট সুতা লম্বালম্বি সুতার ভেতর দিয়ে আড়াআড়িভাবে চালনা করে বস্ত্র উৎপাদন করা হয়। এক্ষেত্রে শুধু বস্ত্রের গঠন প্রদানের জন্য সহজ পদ্ধতিতে গঠনমূলক নকশার বস্ত্র উৎপাদন করা হয়, যেমন এক রঙের সুতির লং ক্লথ, ভয়েল, জিন্স ইত্যাদি বস্ত্র। অন্যদিকে বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রঙের ও বিভিন্ন ডিজাইনের সুতা ব্যবহার করে জটিল প্রক্রিয়ায় সজ্জামূলক নকশার বস্ত্র উৎপাদন করা হয়, যেমন জামদানি বস্ত্র। এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে বস্ত্র উৎপাদনের সময় গঠনমূলক ও সজ্জামূলক নকশা সৃষ্টি করা হয়। তবে গঠনমূলক নকশার বস্ত্র উৎপাদনের পরও আমরা বিভিন্ন প্রক্রিয়ায় বস্ত্র অলঙ্কৃত করে বস্ত্রকে সজ্জামূলক বস্ত্রে পরিণত করতে পারব। যেমন এক রঙের কাপড়ের ওপর প্রিন্টিং, পেইন্টিং, এমব্রয়ডারি বা অন্য কোনো প্রক্রিয়ায় বস্তুকে সজ্জামূলক করা যায়। এক্ষেত্রে গঠনমূলক নকশার বস্ত্র উৎপাদনের সময় খেয়াল রাখতে হবে যাতে করে পরবর্তী সময়ে তার সজ্জামূলক বস্ত্রে পরিণত করা যায়। আবার সজ্জামূলক বস্ত্রের ক্ষেত্রেও গঠনমূলক নকশার বস্ত্রের রং, জমিন ইত্যাদির দিকে খেয়াল রাখতে হবে। যেমন সুতি বস্ত্রের উলের সুতা ব্যবহার না করাই ভালো। প্রিন্টিং, পেইন্টিং, এমব্রয়ডারি বা অন্য কোনো প্রক্রিয়ায় যখন শুধু কোনো কিছুর কাঠামো প্রদান করা হয় তখন তা গঠনমূলক নকশা হবে। অন্যদিকে সজ্জামূলক নকশায় নকশাটিকে আকর্ষণীয় ও
ও কারুকার্যময় করা হবে। এক্ষেত্রে সহ্যমূলক নকশার বস্ত্রটি যেন অনেক জটিল না হয় এবং যুগোপযোগী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ডাইং ও প্রিন্টিং, বস্ত্র উৎপাদনের সময় কিভাবে এবং কতভাবে বস্ত্র অলঙ্করণ করা যায় সে সম্পর্কে আমরা আগে জেনেছি। আমরা কি বলতে পারি কি কি পদ্ধতিতে বস্ত্র তৈরির পর অলঙ্করণ করা যায়? রঙের সাহায্যে ডাইং, প্রিন্টিং করে আমরা একটি সাধারণ বস্ত্রকে অসাধারণ করে তুলতে পারি। এ সম্পর্কে এখন আলোচনা করব। ডাইং, ডাইং বলতে রং প্রয়োগ করাকে বোঝায়। এই রং তন্তু, সুতা, বস্ত্র বা পোশাকে প্রয়োগ করে বাইরের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। ডাইংয়ের মাধ্যমে বস্ত্রের উভয় পিঠেই রং লাগানো থাকে। টাই ডাই পদ্ধতিতে অনেক সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে কাপড়কে বেঁধে তরল রঙে কাপড় ডুবিয়ে বস্ত্রের ভিতর উভয় দিকে নকশা ফুটিয়ে তোলা যায়। সরাসরি বস্ত্র রং না করে কাপড় বেঁধে রং করা হয় বলে এই পদ্ধতিকে টাই ডাই বলা হয়। এক্ষেত্রে যেসব সরঞ্জাম উপকরণ লাগবে তা হচ্ছে পাতলা কাপড়, সুতা, বোতাম, ছোট ছোট পাথর, ডাল, ছোলা, রং, কস্টিক সোডা, খাওয়ার সোডা, লবণ, কাঁচি, আঠা, স্কেল, প্লাস্টিকের গামলা ইত্যাদি। ডাই করার পদ্ধতি, নতুন কাপড়ে মার থাকলে রং ভালোভাবে ধরে না, তাই প্রথমে মার দূর করে শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে। তারপর কাপড়টিকে বিভিন্নভাবে ভাঁজ দিয়ে সেলাই করে অথবা পাথরের টুকরো, ডাল ইত্যাদি কাপড়ের ভেতর রেখে সুতা দিয়ে বেঁধে রঙে কাপড়টি ডোবাতে হবে। এতে করে বাঁধা অংশে রং ঢুকতে পারবে না। ফলে শুকোনোর পর যখন সুতা খোলা হবে তখন সুন্দর একটি ডিজাইন সৃষ্টি হবে। রং করার জন্য কাপড়ের ওজনের 10 গুণ পানিতে হবে। 1 গজ কাপড় রং করার জন্য একটি স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রে 1 লিটার পানি ফুটন্ত গরম করে নিতে হবে। এখন 3টি ছোট পাত্রে 1 গজ কাপড়ের জন্য 1/2 গ্রাম ভ্যাট, 1/2 গ্রাম কস্টিক সোডা, 1/2 গ্রাম হাইড্রোসালফাইড গরম পানিতে গুলে পর্যায়ক্রমে ফুটন্ত পানিতে ছেঁকে দিতে হবে। এরপর রঙের পাত্রে কাপড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। 15 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে কাপড় ধুয়ে শুকিয়ে বাঁধন খুলে ইস্ত্রি করে নিতে হবে। প্রিন্টিং, প্রিন্টিং মানেই হচ্ছে বস্ত্রের রং ও নকশার একত্রে প্রয়োগ। প্রিন্টিং বা ছাপার মাধ্যমে রঙের কাজ ভালো মতো করে আকর্ষণীয় করা যায়। আমরা ঘরে বসেই এই কাজটি করতে পারবো। প্রিন্টিংয়ের কাজ তন্তু বা সুতায় করা হয় না। বস্ত্র বা পোশাকের নির্ধারিত নকশায় বিভিন্ন রঙের ছাপ দেওয়া হয়। ছাপার কাজে বস্ত্রের এক পিঠে রং করা হয়। নানা ধরনের প্রিন্টিংয়ের মাধ্যমে আমরা বস্ত্র অলঙ্করণ করতে পারি, যেমন ব্লক প্রিন্টিং, বাটিক প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং ইত্যাদি। এর মধ্যে ব্লক প্রিন্টিংয়ের কাজটি সবচেয়ে সহজ। উপকরণ ও সরঞ্জাম, ব্লক প্রিন্টিংয়ের জন্য আমাদের যেসব উপকরণ ও সরঞ্জাম প্রয়োজন হবে সেগুলো হচ্ছে কাঠের টেবিল, রঙের ট্রে, রং, বিভিন্ন ধরনের ব্লক, পুরনো কম্বল, তুলি, মার্কিন কাপড় ইত্যাদি।